নমস্কার, আমি মৌসুমী। শিলালিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের নিবেদন সাহিত্যিক জ্যোতিরিন্দ্র নন্দীর 12 ঘর এক উঠোন। গল্প পাঠ ভালো লাগলে শেষে একটা লাইক দিয়ে যেতে ভুলবেন না। এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের সকলের কাছে আমার অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে যে বেল নোটিফিকেশনটা আছে সেটা অবশ্যই প্রেস করে দেবেন। শুরু করছি সাহিত্যিক জ্যোতিরিন্দ্র নন্দীর উপন্যাস 12 ঘর এক উঠোন। আজ প্রথম পর্ব। রুচি যা আশঙ্কা করছিল, সেলাই কল বিক্রি করা ছাড়া আমি আর উপায় দেখছি না। বাইরে থেকে ঘুরে এসে গায়ের জামা খুলতে খুলতে শিবনাথ বলল, সেলাইয়ের মেশিন বড় না অপমান বড়? কেউ দিলে না, আর 50টা টাকা দিতে পারে এমন একজন বন্ধু নেই তোমার কলকাতা শহরে? রুচি অবাক। ছিল, যবে দি গ্রেট হিমালয়ান ব্যাংকের ম্যানেজার ছিলাম রুচি। তা অত বড় 8তলা বাড়ির ব্যাংকটাই যখন ডুবলো, লোকের চোখে হারিয়ে গেল, আমি মাত্র 2 পদ 2 হাতে ও একটি ক্ষুদ্র মস্তক বিশিষ্ট মানুষ হয়ে কি করে আর বন্ধুদের কাছে আদরের শিবু বলে অনন্তকাল পরিচিত থাকবো আশা করো? কদিন আর ধামাচাপা দিয়ে রাখা যায়? মুখে বিড়ি দেখেই অতনু সেদিন ধরে ফেললো আমি ডুবেছি। তাছাড়া ডোববার সময় কেউ কেউ টাকার থলে বেঁধে ডোবে বলে যে একটা কানাঘুষো রকমের কথা আছে, আমি তার ধার কাজ দিয়েও নেই। অতনু স্রেফ না করে বসলো, তার টানাটানি যাচ্ছে, এখন কাউকে ধার কর্জ দিতে পারছে না। রুচি চুপ করে রইল। তার নিজের হাতে তৈরি সুন্দর লেস পরানো ঢাকনা দেওয়া সেলাই কলটা দেখল একবার। বীরেন শালাকে কত চা সিগারেট খাইয়েছি, সে বেটাও আজ কিছু দিলে না। পাঞ্জাবি ছেড়ে খাটের ওপর লম্বা হয়ে শুয়ে পড়ল শিবনাথ। সবটা টাকা তুমিই জোগাড় করলে, এই সামান্য কটা টাকা আশা করেছিলাম চেষ্টা চরিত্র করলে আমি জোগাড় করতে পারবো। কই, হলো না। এখন দেখছি আসলে মানুষ হিসেবে অন্তরের দিক থেকে বিচার করলে মেয়েরা কিছুটা খাঁটি আছে। ওকে বিশ্বাস করার মাধুর্যটুকু হারায়নি। তোমার স্কুলের বন্ধুরা তোমায় ধার দিলে, আমাকে সবাই বুড়ো আঙুল দেখাচ্ছে। 1 বছর হয়নি চাকরি গেছে, কিন্তু তাই বলে 50টা টাকা কেউ দিতে চাইছে না, আমি ভাবতেও পারছি না। ওরা কি জানে না আমার স্ত্রীর এখনো কাজ আছে? না হলে ভাত খাচ্ছে কি করে আজও বেঁচে আছি? আলস্যে হাই তুলতে তুলতে কড়িকাঠের দিকে তাকিয়ে শিবনাথ কথাগুলো বলছিল। মঞ্জু এসে বাবার বুকের ওপর ঝাঁপিয়ে পড়ল। শিবনাথের 5 বছরের দুহিতা। বাবা, আমরা নাকি এ বাড়ি ছেড়ে চলে যাচ্ছি? হ্যাঁ, কে বললে তোকে এ কথা? মেয়ের গালে আঙুলের টোকা দিয়ে শিবনাথ হাসে। পাশের ফ্ল্যাটের রেবার কাছে। মঞ্জু হাসে। রুচি বলল, জানাজানির বাকি আছে নাকি কিছু? মোহিতবাবু আমাদের তাড়িয়ে দিচ্ছেন। 2 মাসের বাড়ি ভাড়া বাকি রাখার পর 3য় মাসের রেন্ট কন্ট্রোল অফিসের হাঙ্গামা আছে বলে তিনি ভাড়াটে রাখেন না কখনো। সবাই জানে এ কথা। শিবনাথ বলল, আহা, আমরা যে 2 মাস ভাড়া দিতে পারিনি, কথাটা জানাজানি হলো কি করে? মোহিতবাবুই বলবেন, বলেছেন হয়তো। এটা আবার একটা খুব না জানাজানির কথা কি? সবাই দেখেছে, জেনেছে। শঙ্কর দত্ত লেনের বাড়ি ছেড়ে এসে এখানে উঠেও আমাদের চলছিল না। 100 টাকার চাকরি দিয়ে 45 টাকার একটা হাফ ফ্ল্যাটের ভাড়া টানা যায় না। দেয়ালে, সিঁড়িগুলোর কাছে মানুষকে কথা শিখতে হয় না। রুচি একটু অসন্তুষ্ট হয়েছে দেখে শিবনাথ দুহিতাকে বুকের ওপর থেকে আস্তে আস্তে সরিয়ে দিয়ে বলল, ভেবেছিলাম এর মধ্যে আবার একটা জুটে যাবে। বাবার চাকরি নেই, মঞ্জু এটা ভালো করে জেনেছে। এখানেও বাড়ি ভাড়া আটকা পড়েছে। বাবা ও মার মধ্যে এখন কিছুক্ষণ এই নিয়ে কথা কাটাকাটি চলবে। আবার একটু গোলমেলে হাওয়া বইতে পারে টের পেয়ে বুদ্ধিমতী মঞ্জু আস্তে আস্তে ঘর থেকে বেরিয়ে গেল, যা ও এখন হামেশা করছে। রুচি চুপ করেছিল।
শিবনাথ আস্তে আস্তে বলল, এ বাড়িতে কে যেন সেলাই মেশিন কিনতে চেয়েছিল। তোমাদের মেয়েদের মধ্যে কে যেন একটা সেকেন্ড হ্যান্ড মেশিন খুঁজছেন শুনেছিলাম। মলিনার মা। ও, তুমি মলিনার মার কাছে আমাদের মেশিন বিক্রি করতে বলছো নাকি? রুচি চমকে উঠল। রুচির তাকানো দেখে শিবনাথ পাংশু হয়ে গেল। না, এতকাল এক বাড়িতে থেকে এত ঘনিষ্ঠতার পর ওদের কাছে এসব বিক্রি করা চলে না। কড়িকাঠের দিকে চোখ রেখে শিবনাথ বিষণ্ণ গলায় বলল, তাছাড়া একটা মূল্যবান জিনিস আমাদের মতো লোকের পক্ষে, ধরো বলা যায় না, হুট করে তোমারও একদিন চাকরি গেল, ঘরে একটা সেলাই কল থাকলে সায়া, ব্লাউজ, সেমিজ, ফ্রক সেলাই করেও পেট চালাবার একটা উপায় থাকে। কিন্তু কি বার রাখতে পারছি, সত্যি সর্বশান্ত হলাম। একটু থেমে শিবনাথ বলল, অবশ্য সময়টা একটু খারাপ যাচ্ছে, কিন্তু অবাক হবে আবার ফিরে পাবো আমার বিশ্বাস আছে রুচি। বিশ্বাস থাকা ভালো, রুচি বলল। এখন খাওয়ার পাট শেষ করে বিছানাটা, টুকিটাকি জিনিসগুলো বাঁধাচাঁদা করার ব্যবস্থা করো। 2 মাসের ভাড়া না দিতে পেরে সেলাইয়ের মেশিনটা আপনার কাছে রেখে যাচ্ছি। মোহিত বাবুকে এভাবে বলে বুঝিয়ে ওটা একেবারে বিক্রি করে না দিয়ে এখনকার মতো দেনা শোধ করে চলো এ বাড়ি ছেড়ে পালাই, না হলে আরো অনেক অপমান সইতে হবে। রুচি স্টোভে জল গরম করছিল। জল এইবার ফুটছে। কথা শেষ করে স্বামীর দিকে সম্পূর্ণ পিছন ফিরে ও যখন স্টোভ নিভিয়ে জলটা নামাতে ব্যস্ত, হাঁ করে দেওয়ালের দিকে তাকিয়ে শিবনাথ ভাবে, অপমান। এ বাড়ির আর কারা কিভাবে অপমান করতে পারে তাই সে চিন্তা করে। মোহিত বাবু, বাড়ির যিনি খোদ মালিক, তিনি এখানে থাকেন না, ভবানীপুরে তার প্রাসাদ। কিন্তু শিবনাথ সেসব প্রশ্নের একটাও স্ত্রীকে করতে সাহস পেলেন না। মোহিতবাবু দারোয়ান, দুধওয়ালা, ধোপা, মুদি, ঝি, কাগজওয়ালা, রিক্সাওয়ালা, ছোলা ভাজা, চানা ভাজাওয়ালা, একটা না একটা, একজন না একজন পাওনাদার তাগিদ দিতে এসে দরজার সামনের সিঁড়িতে দুবেলা দাঁড়াচ্ছে, চেঁচামেচি করছে। আর উল্টো দিকের ফ্ল্যাটের দরজা থেকে তা দেখা যাচ্ছে। সিঁড়ি দিয়ে লোক উঠতে দেখছে, নামবার সময় দেখে। কেউ কিছু না বললেও এই দেখা এবং তা থেকে কিছু একটা অনুমান করার মধ্যেও যথেষ্ট অপমান মেশানো আছে। জিজ্ঞেস করলে রুচি হয়তো উত্তর দেবে, তাই কিছু না বলে শিবনাথ চুপ করে রইল। আর এই নিয়ে যত বেশি কথা হচ্ছে তত ঝগড়া বাড়ছে, রুচি শিবনাথ দুজনেই জানে। তারপর দুপুরে একসময় শিবনাথ সেলাই কলটা চিরকালের মতো ঘরের বাইরে পাঠাবার ব্যবস্থা করতে বেরিয়ে গেল। একটা একটা করে এভাবে সব গেছে, যাচ্ছে। তাদের বিয়ের খাট, বড় ড্রেসিং টেবিল, রেডিও শঙ্কর দত্ত লেনের বাড়ি থেকে এখানে আর টেনে আনা হয়নি। আর তখন এখানকার মতো তাদের ক্যাশ টাকার দরকার পড়েছিল। জলের দরে বিক্রি করে দিতে হয়েছে সব। জিনিসপত্র বাঁধা দিতে, বিক্রি করতে অবশ্য শিবনাথের জুড়ি নেই কেউ। এক একটা যাচ্ছে আর রুচির বুকের একখানা করে পাঁজর ভাঙছে। তাই যা হোক একটা দাম ধরে মেশিনটা যদি কারো কাছে শিবনাথ বিক্রি করে দিয়ে এসে বলে, মোহিতবাবুর কাছে রেখে এলাম, সুযোগ মতো ওর টাকা ওকে দিয়ে আমাদের জিনিস ফিরিয়ে আনবো বলে এসেছি, রুচি জানে ওটা কোনোদিন আর ঘরে ফিরে আসবে না। আজ পর্যন্ত আর কিছু এলো না। পরশু 2খানা বড় কাঁসার থালা বিক্রি করা হয়েছে, আর বড় জামবাটিটা বিক্রি করে সেই টাকায় কয়লাওয়ালা ও মুদির দেনা শোধ করা হয়েছে। শিবনাথ বলছিল, তাছাড়া এত মালপত্র নিয়ে অত দূরের রাস্তা যেতে কি পরিমাণ টাকা খরচ হবে সেটাও আমাদের দেখতে হবে। এমনি তো এগুলো সারা বছর বাক্সে তোলা থাকে। বড় থালায় ছড়িয়ে সরু চালের ভাত আর রুই মাছের কালিয়া খাবার সুদিন আগামী 50 বছরে আমাদের শ্রেণীর লোকের আসছে না, এ সম্পর্কে তুমি নিশ্চিন্ত থেকো। কি বড় জামবাটিতে করে দই ক্ষীর খাওয়া। কথা শেষ করে শিবনাথ স্ত্রীকে দেখছিল। জিনিসগুলো বিক্রি করে দেওয়া তেমন যে একটা ক্ষতিকর বা দোষের কাজ হয়নি, অন্তত এইটুকুন রুচিকে জানাতে পেরে খানিকটা নিশ্চিন্ত হয়ে শিবনাথ শেষে তার একটা চাকরির ইন্টারভিউর কথা তুলেছিল।
নিশ্চয়ই হবে ওটা। এত লোক নেবে ফি বছর, একটা হিসেব করা আছে ওদের। অ্যান্ড ইট ইজ এ বিগ কনসার্ন। বোগাস ফার্ম হলে বিশ্বাস করতাম না। মুশকিল এই যে চাকরি খুঁজতে গিয়ে শিবনাথ সবসময় বোঝে না কোন কাজটা তার হবে, হওয়ার সম্ভাবনা আছে, কোনটা অনন্তকাল চেষ্টা করলেও হবে না। মুশকিল একটা ভালো ব্যাংকের ব্রাঞ্চ অফিসের ম্যানেজারি করার পর যা তা চাকরির জন্য যেখানে খুশি মাথা বিক্রি করতে ও কান বাঁধা দিতে শিবনাথ নারাজ। যখনকার অবস্থা যেমন তখন তেমন। অন্তত খাওয়া পড়া কি থাকার বেলায় এই সত্য মেনে নিয়ে দিন কত কষ্ট করতে রাজি। তাই বলে নিজের এফিসিয়েন্সি বা ইন্টেলেক্টকে পথের ধুলোয় মিশিয়ে দেব না। জিনিস যাচ্ছে আবার হবে। তাছাড়া ধরো ওখানে যদি আমার হয়েই যায়, তাই বলে পৃথিবী অন্ধকার দেখে 550 চেয়ার থেকে একেবারে 125 চেয়ার টেনে নিয়ে হুট করে বসে পড়া সুইসাইডের সামিল হবে। দি গ্রেট হিমালয়ান ব্যাংক ফিরে না আসুক, ভালো কনসার্নে অন্তত একটু ভদ্র রকমের মাইনে না গেলে দিনের নাগাল আবার পাবো কি করে একবারটি চিন্তা করে দেখো। বয়স বাড়ছে কি কমছে, ঝুঁকি নিতাম না যদি তোমার চাকরি না থাকতো। এক কথায় নিজের চেষ্টাগুলো যখন একটার পর একটা ব্যর্থ হচ্ছে, তখন রুচির চাকরির ওপর ভরসা করে শিবনাথ একটির পর একটি জিনিস বাইরে পাঠিয়েছে। আজ সেলাই কল দিয়ে এসে শিবনাথ অবশ্য বেশি কথা বলল না, কেননা রুচি অসম্ভব গম্ভীর হয়েছিল। শিবনাথ বাজার থেকে ছিবড়ের দড়ি কিনে এনেছে। দুজনে হাত লাগিয়ে সব বাঁধাচাঁদা করবে এমন সময় রাজ্যের মহিলা এসে হুড়মুড় করে ঘরে ঢুকল। সবাই এ বাড়ির, তারা বিভিন্ন ফ্ল্যাটের বাসিন্দা। ওপরের ওরা এসেছে, নিচের ওরাও। রুচি সমাদর করে সকলকে বসতে বলল। মলিনার মা, সেবার মা, কুসুমের দিদি, চান্টুর বৌদি, শোভা, বকুল, বকুলের দিদি, মা ও মাসিমা সবাই একবার করে রুচিকে দেখল। আর দেখল ঘরময় ছড়ানো তোষক, বালিশ, মাদুর, ঘটি, বাটি, বালতি, উনুন, শিল নোড়া, জলের কুঁজো। ওপাশে এক জায়গায় গাদা করা কিছু পুরনো বই, খবর কাগজ, দুটো ব্র্যাকেট, ভালো ছেঁড়া 2-3 জোড়া জুতো। রান্নাঘর থেকে এইমাত্র টেনে আনা হয়েছে একটা প্রকাণ্ড ঝুড়ি, তার মধ্যে কয়লা, ঘুঁটে, অনেকগুলো পুরনো শিশি বোতল, ছোট একটা আরশি, জুতোর ব্রাশ, ফিনাইলের বোতল, ছেঁড়া গামছা ও একটা ছেঁড়া লুঙ্গি। আর ঘুঁটে ও কয়লার ঝুড়ির পাশে আড়াআড়ি করে শুইয়ে রাখা একটা ঝাঁটা, একটা ঝাড়ুন, হাতা, খুন্তি, সাঁড়াশি, রেশনের থলে। আর একধারে চায়ের বাসন, শূন্যগর্ভ দুটো কাঁচের বয়াম, যেন একটা বয়ামে চিনি রাখা হতো আর একটায় ঘাসের ঘি বা তেল। এখনো খানিকটা তলায় লেগে আছে, কতকগুলো পিঁপড়ে মরে মিশে আছে সেই তৈল জাতীয় তরল পদার্থটুকুর মধ্যে। কোথায় যাচ্ছেন দিদি? ছড়ানো জিনিসগুলো থেকে একসময় চোখ তুলে কুসুমের দিদি প্রশ্ন করল। শুনলাম ঘর ছেড়ে দিয়েছেন, আজই চললেন নাকি? রুচি চুপ করেছিল। আহা, কটা মাস একসঙ্গে এক বাড়িতে ছিল, হুট করে একটা ঘরের লোক চলে গেলে সত্যি মনে বড় কষ্ট হয়। আবার কবে দেখা হবে? আর কোনোদিন হয়তো দেখাই হবে না। কুসুমের দিদি একটা দীর্ঘশ্বাস ফেলল। সত্যি এই শহরের এক একটা বাড়ির ভাড়াটাদের কথা ভাবলে আমার ট্রেনের যাত্রীর কথা কেবল মনে হয়। একসঙ্গে কদিন বাস করলুম, হাসলুম, গল্প করলুম, তারপর একদিন একটা পরিবার উঠে গেল। এ জন্মে হয়তো আর ওদের সঙ্গে দেখা হলো না। কোথায় যাচ্ছেন মঞ্জুর মা? বেলেঘাটা। রুচি সেবার মার মুখের দিকে তাকালো না। বেলেঘাটা? বকুলের দিদি এক পা সরে এলো। আমার বঞ্ঝিরা বেলেঘাটায় আছে। এই তো সেদিন সুরা ফার্স্ট লেনের ওধারে জায়গা কিনে নতুন বাড়ি করল তৃপ্তির বাবা। ওধারটায় কি? রুচি গম্ভীর গলায় বলল, ঠিক বলতে পারছি না, উনি জানেন। আমি এখনো ঘর দেখিনি, রাস্তার নামটাও জানি না। না না, কোনোদিন যখন যাননি কি করে আর জানবেন? বকুলের মাসিমা বলল।
তবে বেলেঘাটায় সবাই ভালো নয়। কোনো কোনো দিকটা শুনছি ভয়ানক নোংরা, কাঁচা ড্রেন, ময়লা, মাছি আর জলের কষ্ট। রুচি চুপ করে রইল। আর মশা? বকুলের দিদি বলল, তৃপ্তি ওরা তো সন্ধ্যা থেকে মশারির তলায় ঢোকে আর সারা দিনভর ঘরে পাখা ঘুরছে, তবু নাকি তিষ্ঠতে পারে না। মশা থাকবেই, শহর তো নয়, শহরতলি। শহরের যত জঞ্জালার আবর্জনা ঠেলে ঠেলে ওদিকেই পাঠানো হচ্ছে, কাজেই। সেবার মা বলল, এদিকে কোথাও ঘরটর পেলেন না বুঝি দিদি? রুচি স্থির চোখে সেবার মাকে একবার দেখে পরে আস্তে আস্তে বলল, ইচ্ছে করেই আমরা ওদিকে যাচ্ছি। আমার স্কুল কাছে হয়, এখান থেকে দূর পড়ে, কষ্ট হচ্ছিল খুব। কেউ আর কথা বলল না। হঠাৎ একটু পরে একটি মেয়ে বলল, তা অবশ্য ওদিকে ভাড়াও কম। শহরের ঘরের যা গলা কাটা ভাড়া হচ্ছে, দিন দিনই বাড়ি ভাড়া চড়ছে শুনছি তো। একে জিনিসপত্রের এত দাম, তার উপর যদি ঘর ভাড়াও এমন। হ্যাঁ, বকুলের বিধবা মাসিমা কৌটো থেকে দোক্তার মাজন তুলে নিয়ে দাঁতে ঘষতে ঘষতে বলল, মোটে ঘর পাওয়া যাচ্ছে না, তার উপর পাকিস্তানিদের ভিড়, ভাড়া বাড়বে না তো কি? একখানা ঘর পাওয়া কি মুখের কথা? ভাগ্যিস আমরা রায়েটের পরই এ বাড়িতে চলে এসেছিলাম, বকুলের মা বলল। এখন এই বাড়ির একটা ফ্ল্যাটের মতো একটা ফ্ল্যাট পাওয়াই তো যাচ্ছে না। পাওয়া গেলেও ভাড়ার অঙ্ক শুনলে নাকি মূর্ছ যেতে হয়, বলছিলেন সেদিন আমার কর্তা। তবু তো একদিক থেকে আমাদের মোহিতবাবু ভালো লোকই বলবো। কি সুন্দর ঘর, জলকলের কত সুবিধে, সিঁড়ি বারান্দাগুলো কত চওড়া এ বাড়ির। ইচ্ছে করলে কি আর তিনি ডবল ভাড়া করতে পারেন না? করেননি। রুচি চোখ তুলে শেষবারের মতো মোহিতবাবুর ঘরখানা দেখছিল। প্রশস্ত বারান্দা, ওধারে চওড়া সিঁড়ি। যে বাড়িতে যাচ্ছেন সে বাড়িতে ইলেকট্রিক আছে তো? বকুল প্রশ্ন করতে রুচি চমকে ওর মুখের দিকে তাকালো, এবং রুচির অপ্রসন্ন ভ্রুযুগল দেখে তৎক্ষণাৎ বুদ্ধিমতী মলিনার মা বলল, আহা, বলছেন নিজে তিনি এখনো পর্যন্ত ঘর দেখেননি, মঞ্জুর বাবা ঠিক করে এসেছে। তাই ইলেকট্রিক থাকবে না তো কি? ভদ্রলোক কেউ আবার ইলেকট্রিক নেই এমন বাড়িতে থাকতে পারে নাকি? আছে গো দিদি, আছে, বকুলের দিদি প্রতিবাদের সুরে বলল। ইলেকট্রিক কেন? কল নেই এমন বাড়িও সেখানে আছে। রাস্তার পাইপ থেকে খাওয়ার, রান্নার জল তুলে আনছে বহু লোক, তৃপ্তি সেদিন বলে গেল। মলিনার মা হাঁ করে বকুলের দিদির কথা শুনছিল। সেবার মা বলল, সেগুলো তো শুনছি বস্তি। তা বস্তি তো এমন হবেই। এই মুক্তারাম বাবু স্ট্রিটের ফ্ল্যাটের সুখ সেখানে আপনি পাবেন কি করে? তবে বস্তি যেমন আছে, ভদ্রলোকের বাড়িও আছে। সবাই কি আর আপনাদের তৃপ্তির বাবার মতো টাকা খরচ করে বাড়ি তুলে আছে? জলের কল, ইলেকট্রিক আলোর বহু বাড়ি আছে, আর ভদ্রলোকেরা সেসব বাড়ি ভাড়া করে আছেন। যেন মুখে কাপড় চাপা দিয়ে বকুল খুব করে একটু হাসল। রুচি তার চোখের দিকে তাকাতে বকুল তাড়াতাড়ি দেওয়ালের দিকে মুখ ফিরিয়ে শান্ত গম্ভীর হয়ে গেল। আর চোখে একবার রুচি ও নিজের মেয়েকে দেখে বকুলের মা আস্তে আস্তে বলল, বস্তি সেখানে বেশি। সেবার মা, আপনি বেলেঘাটায় যাননি তো? ম্যাথর মুচি বাস করে, সেও বস্তি। আবার লেখাপড়া জানা ভালো ভালো ঘরের লোকেরা পরিবার নিয়ে আছে। জল নেই, আলো নেই, টিনের বেড়া, ফুটো ছাদ, দিন রাত মশামাছি ভনভন করছে, বস্তির অভাব নেই। বকুলের মতো, সেবার মতো বড় বড় মেয়ে রাস্তার কলে জল আনতে লাইন দিয়ে দাঁড়ায়, এমন কেলেঙ্কারি। মধ্যস্থ হয়ে গম্ভীর গলায় এবার মলিনার মা বলল, তা হবে, হয়তো তাদের বাপ ভাইয়ের চাকরি নেই, কি আয় কমে গেছে, কম ভাড়ার বাড়িতে না থেকে করবে কি? আসল কথা সেখানেই। টাকার জোর না থাকলে কেবল কি থাকা? খাওয়ার কষ্ট করছে না মানুষ? এই শহরের মধ্যে ভালো বাড়িতে থেকেও খোঁজ নিয়ে আসুন গে, অনেকের হয়তো কোনোদিন হাঁড়ি চড়ে না, এমন অবস্থা যায়। ঈশ্বর না করুন কাল আমাদের এমন অবস্থা হতে পারে, আপনারও হতে পারে। জমিদারি নেই যখন,
আজ তৃপ্তির বাবার চাকরি চলে গেলে কাল আমাকেও হয়তো, বেলেঘাটা তো কাছে, বেলঘড়িয়া বা বালিখালে গিয়ে টিনের ঘরে আশ্রয় নিতে হবে না, তাই বা কে জানে। থাক, আর বিনয় করতে হবে না দিদি। ঠোঁট ঈষৎ বাঁকা করে বকুলের দিদি বলল, তৃপ্তির বাবা সেদিন স্যাকরা ডেকে মা ও মেয়ে দুজনের জন্য 4 গাছা করে নতুন চুড়ি করতে দিয়েছে। সেসব কথা আমাদের কানে আসে। চাকরি গেলে চারুবাবুর পরিবার উপোস করে থাকবে, এসব কথা বাইরের রাস্তার লোককে বলো। শুনছি তো অলকা প্রেসের সব টাকাই ব্যাংকে জমছে। অলকা মানে তৃপ্তির মা একটু লজ্জার ভান করে বলল, না ভাই না, যত শোনা যায় তা নয়, কাজ কারবার খারাপ যাচ্ছে, প্রেসের অবস্থা আগের মতো নেই। তা হাতি মরলেও লাখ টাকা, বকুল বলল। অলকা বলল, তা তুমি আবার বড় কথা বলছো কি? তোমার বাবার ছোট্ট কাঠের কারবারটুকু তো শুনছি এখন ফুলে ফলে ভরে উঠেছে। শুনছি তো হিমাংশু রায় টালিগঞ্জে জায়গা দেখছেন, আর ভাড়া বাড়ি নয়। তা একসঙ্গে এক বাড়িতে ছিলাম মনে রেখে গৃহপ্রবেশের দিনের নেমন্তন্নটা করতে যেন ভুলো না। বকুল বলল, আচ্ছা, যবে হবে তবে হবে। আমাদের রুচি বৌদি চলে যাচ্ছেন, খুব কষ্ট হচ্ছে। এদিকে বেড়াতে টেড়াতে এলে এ বাড়ি হয়ে যেও, না হলে কিন্তু তোমাকে আমরা সবাই মিলে রোজ ভীষণ গালমন্দ করব। নিশ্চয়ই আসবো, কেন আসবো না? মলিন হেসে রুচি বলল, তোমাদের ছেড়ে যেতে আমার খুব কষ্ট হচ্ছে ভাই। মঞ্জুর বাবা এখন কি করছেন? বোঝা গেল বেশ একটু ভেবে চিনতে বকুলের মা প্রশ্নটা করেছে। অর্ডার সাপ্লাইয়ের বিজনেস, বলল রুচি। তাও একটা ব্যবসা বটে। হ্যাঁ, ব্যবসা ছাড়া এদিনে বাঁচা দায়। চাকরি একটা আমাদের ঠেকার জন্য রাখা, না হলে ব্যবসা বাণিজ্য ছাড়া। এখন যাবার দিন এত সব টাকা পয়সা ব্যবসা বাণিজ্যের কথা না তোলাই ভালো। হয়তো এদের বেলাবেলি বেরিয়ে পড়তে হবে, অনেক দূরের পথ। চলো দিদি, আমরা যাই। সেবার মা সকলকে মনে করিয়ে দিলে। হ্যাঁ, যেখানেই যাও ভাই, সুখে থেকো, এই ইচ্ছা। তুমি মাস্টারি করছো, মঞ্জুর বাবা অর্ডার সাপ্লাইয়ের কাজ করছেন, মোটে একটা মেয়ে, তোমাদের ভয় কি? বেলেঘাটায় ভালো ভালো লোকও আছে, এক আধ দিন বেড়াতে এসো। রুচি ঘাড় নাড়ল। রিকশায় যাবেন বুঝি? শোভা প্রশ্ন করল। মালপত্র? ঠেলা ছাড়া আর উপায় কি? অভিজ্ঞ বকুলের মাসি জানিয়ে দেয়, একটা লরি ভাড়া করতে পারলেই সুবিধে হবে। মালপত্র সঙ্গে নিয়ে তোমরা একেবারে ওখানে পৌঁছে যেতে পারবে। রিকশায় বাসে যাওয়া অসুবিধা, ঠেলার সঙ্গে যাচ্ছে কে? তাদের চলে যাওয়া নিয়ে যে এরা এতখানি ভাবছে, রুচির তা বিশ্বাস করতে ইচ্ছে করল না। সে নিজে বা শিবনাথ একেবারেই এখনো পর্যন্ত ভেবে দেখেননি কেন, ভেবে রুচি অবাক হয়। একটা ব্যবস্থা করতে হবে, গম্ভীর হয়ে রুচি বলল। জিনিস তো আর ফেলে যাব না। তা যাই করো দিদি, যেরকম বাড়িতেই থাকো, মেয়েটার ওপর সবসময় চোখ রাখবে। এখানে ছিল তকতকে ঝকঝকে সিঁড়ি, বারান্দা, ছাদ, সুন্দর বাঁধানো উঠোন। রাত দিন আমাদের ছেলে মেয়েদের সঙ্গে খেলাধুলো করেছে, ভয়ের কিছু ছিল না। না হোক সেখানকার সব ছেলে মেয়ে খারাপ, চোর ডাকাতের ভয়টা বেশি শুনছি। ওর কানের রিং দুটো গিয়েই খুলে রেখো ভাই। বেশ একটা দুশ্চিন্তাগ্রস্ত চেহারা করে বকুলের মাসি বলল, হ্যাঁ ভাই, আমিও সে কথা ভাবছিলাম। এখানে এই শহরের ভিতরে এসব ছ্যাঁচড়া চোর থাকে না। তাছাড়া এমন সুন্দর ভদ্র পাড়া আমাদের। তোমরা ভাবছো চোর ডাকাত, আমি ভাবছি ময়লা মাছি। শুনছি তো বেলেঘাটায় কলেরা বসন্ত লেগেই আছে। বকুলের মা বলল, শুধু মেয়েটাকে নয়, তোমরা দুজনে গিয়েই টিকা নিয়ে ফেলো, আর জলটা ফুটিয়ে খেও ভাই। পুকুর পাতকুয়োর জল ব্যবহার করবে না। আচ্ছা চলি, বিদায়। রুচির সমবয়সী বকুল, তৃপ্তি, শোভা, সেবা হেসে হাত তোলে। বলল, আমরা সবাই একদিন দল বেঁধে আপনার বেলেঘাটের বাড়িতে গিয়ে হানা দেব, নতুন জায়গার সংসার দেখব। নিশ্চয়ই যাবে, আমি গিয়ে চিঠি দেব। অপশ্রিয়মানা প্রতিবেশিনীদের দিকে তাকিয়ে রুচি আস্তে আস্তে বলল,
তারপর একসময় চুপ করে গেল। সবাই বেরিয়ে যেতে শিবনাথ ঘরে ফিরে এলো। এরা হলো সব স্নব। আমরা যে এদের সংস্পর্শ ছেড়ে যাচ্ছি একদিক থেকে ভালো। রুচি শব্দ করল না। শিবনাথ বলল, কম লেখাপড়া করে যুদ্ধের সময় বড় চাকরি বাগিয়ে ফেলেছিল, তাই আজ এত ফুটানি। আর ওসব প্রেস, কাঠের দোকান কিচ্ছু না, সবটাই ব্ল্যাক মার্কেটিং। ব্ল্যাক মার্কেট না করলে রোজ এত মাংস খাওয়া আর নিত্য নতুন শাড়ি গয়না পরা বেরিয়ে যেত। সুখের পায়রা সব। চাকা ঘুরবে দেখবে, শিগগিরই এদের সুখের নীড় ভাঙছে, থাকছে না কিছু। কে থাকবে? রুচি প্রশ্ন না করে পারল না। থাকবো তুমি আমি, থাকবে ভালোবাসা, থাকবে যারা খুব বড় লোক, কয়েক কোটি টাকার মালিক, আর থাকবে যারা একেবারে নিঃস্ব, কিছু নেই যাদের। তাদের বাঁচার ব্যবস্থা হচ্ছে, মাঝামাঝিদের ঠাঁই নেই। এরা সেই দলের। যখন চাকরি করত শিবনাথ এত ভালো বক্তৃতা করতে পারত না। এই বেলা এগুলোতে হাত লাগাও, রুচি বলল। তুমি বেকার নাও, ওয়াটার সাপ্লাইয়ের বিজনেস করছো বলে দিয়েছি। খুব ভালো করেছো, কেন বলবে না? এরা মানুষ নাকি যে সত্যি কথা সর্বদা বলতে হবে? তুমি যে বুদ্ধি করে বলেছ স্কুলটা কাছে বলে ওদিকে চলে যাচ্ছি, খুব ভালো করেছো। যার নেই পুঁজিপাটা সে যায় বেলেঘাটা। দরজার পাশ দিয়ে হঠাৎ একটা কলরবের স্রোত বয়ে গেল। রুচি ও শিবনাথ চমকে উঠল। কে? কারা? ফিসফিসিয়ে বলল শিবনাথ। কানু, বুড়ো, বাবলু, এবারের স্কুলে পড়া ছেলের দল। রুচি বলল, কি শিক্ষা, কি ডিসিপ্লিন! দুই কর্ণমূল ওর লাল। কলরব করতে করতে ছেলের দল বেরিয়ে গেল। কুকুরের বাচ্চা সব, ইতরের দল। আমরা অভাবে পড়ে বেলেঘাটায় যাচ্ছি, তোরা যাবি জেলে, ফাঁসির কাঠগড়ায় গিয়ে দাঁড়াবি। যত চোর ব্ল্যাক মার্কেটিয়ার! গর্জন করছিল শিবনাথ। রুচি বলল, আস্তে, ওদের দোষ কি? বড়দের মুখে শুনেছে, তাছাড়া গালমন্দ করে কি হবে? আমরা বেলেঘাটায় যাচ্ছি, এটা তো অস্বীকার করার উপায় নেই। তা হলেও, তা হোক, এই নিয়ে মকারি করার আছে কি? বালিশ তোষকের বান্ডিল তৈরি করতে করতে শিবনাথ বলল, ইচ্ছে করছিল বাবলু আর ওটাকে, কানু, দুয়ের কান ধরে দুটো মাথা আচ্ছা করে দেওয়ালে ঠুকে দিই। ফৌজদারি মামলায় পড়তে যে। বিছানার বান্ডিলের দড়ির গিট পরাতে পরাতে রুচি বলল। শিবনাথ চুপ। তাও একরকম মন্দ ছিল না, বস্তির চেয়ে জেলখানা ভালো, কি বলো? যেন ঠাট্টা করল পরে রুচি শিবনাথকে। খাওয়াটা সেখানে ফ্রি। ইচ্ছা ছিল কেউ না জানে এভাবে এ বাড়ি থেকে তারা সরে পড়বে, কিন্তু ইচ্ছা শোনে কে? ঠিক দুপুরবেলা সুদর্শন এসে দর্শন দিলে দরজায়। এ বাড়ির ধোপা। কোনোদিনই সুদর্শন দুপুরে আসে না, আসে সন্ধ্যায়। ওপর ও নিচের 8টা ফ্ল্যাট ঘুরে ঘুরে রং বেরঙের শাড়ি, সায়া, ফ্রক, বেড কভার, বাবুদের আধময়লার টাই, প্যান্টুলুন, শার্ট, গেঞ্জি কুড়িয়ে রাত 8:30টায় সুদর্শন এসে উঁকি দিয়েছে রুচির ঘরের দরজায় মাইজির কাপড় যাবে কিনা ধোলায় জানতে। আজ আর সুদর্শনের হাতে ময়লা কাপড়ের পুঁটুলি নেই। অসময় দরজায় এসে ওকে দাঁড়াতে দেখে রুচির মুখ কালো হয়ে গেল। এ মাসে তার কিছুই যায়নি যদিও। গেল মাসে 2খানা শাড়ি ধোয়ানো হয়েছিল, সেই পয়সা এবং আগের কিছু পাওনা জমে আছে। ধোপার কথা একেবারে রুচির মনে ছিল না। আহা, এমন অসময়ে তুই এলি! শিবনাথ চোখে মুখে বিরক্তি প্রকাশ করল। সুদর্শন দাঁত বার করে হাসল। কাপড় নিতে আসেনি সে, এসেছে পাওনা উসুল করতে। বাবু, কোথায় কোঠি ভাড়া করলেন? শিবনাথ সেই প্রশ্নের জবাব না দিয়ে রুচির দিকে তাকালো। কত পাওনা হয়েছে তোমার? রুচি সোজাসুজি প্রশ্ন করল। 2 রুপয়া 9 আনা। নিঃশব্দে কৌটো থেকে পয়সা তুলে সেটা ধোপার হাতে দিয়ে বলল, যাও, আজ আর কাপড় যাবে না। কিন্তু দেখা গেল শিবনাথের চেহারা ততক্ষণে বদলে গেছে, বেশ প্রফুল্ল ভাব। কারোর পাওনা বাকি রেখে আমরা এখান থেকে যাব না, বুঝলি? বেশ বড় গলা করে শিবনাথ সুদর্শনকে বলল।
যাবি? বেলেঘাটা পর্যন্ত যেতে পারবি তোর গাধা চালিয়ে নিয়ে কাপড় আনতে? যাস তো, তোকে দিয়েই সেখানে কাপড় ধোয়াবো। উহ, তুমি এখন কাপড় ধোয়াবার কথা ভাবছো? রুচির রাগ বাড়ছিল। লক্ষ্য করে শিবনাথ আর উচ্চ বাচ্চা করল না, হাতের কাজে মন দিলে। বেগতিক দেখে সুদর্শন সরে পড়ল। ধোপা, নাপিত সবাইয়ের কাছে ঠিকানাটা দিয়ে রাখো, তারপর সেখানে গিয়ে তোমার টিনের ঘর দেখে এসে এ বাড়ির দিদিমণিদের, ছোট মা ও বড় মাদের কাছে সবিস্তারে সেগুলি বর্ণনা করুক। শিবনাথও সেটা পছন্দ করে না, বলল, ভুল হয়ে গেছে। রুচি বলল, নাও, এই বেলা শিশি কৌটোগুলো ভাঙা সুটকেসটার মধ্যে ঢোকাতে চেষ্টা করো। শিবনাথ সুটকেসের ডালা তুলল। শূন্য শিশি বোতলগুলো বাক্সের মধ্যে ঢেলে বিছোতে বিছোতে রুচি বলল, বাবুপাড়ার ধোপা নাপিত বেলেঘাটার বস্তিতে যায় না, তাও ঠিক। তবু তো কি দরকার ঠিকানা জানিয়ে? সব মোটামুটি ঠিকঠাক করে তারা যাত্রা করবে, এমন সময় রণদা মূর্তি হয়ে সামনের দরজায় এসে দাঁড়ালো এ বাড়ির ঝি কামিনী। এইমাত্র খেয়ে উঠে পান চিবোচ্ছে, অধরষ্ট রক্তবর্ণ, ভিজে চুল পিঠময় ছড়ানো, দুই হাত কোমরে রেখে দ্রুত নিঃশ্বাস ফেলছে। যেন এ ঘরের লোক চলে যাচ্ছে কারো মুখে শুনে কামিনী ছুটে এসেছে ব্যস্ত হয়ে। রুচির মুখ আবার অতর্কিতে কালো হয়ে গেল। কি ব্যাপার? না মঞ্জুর পরে মঞ্জুর যে ভাই কি বোনটি হবার কথা ছিল, তখন রুচি হাসপাতালে থাকতে দিন কতক শিবনাথকে রেঁধে খাইয়েছিল কামিনী, সেই কটা টাকা, 1 বছর আগেকার পাওনা। হিসাব বহুদিন থেকে ঠিক হয়ে আছে, ও মোট 7 টাকা পাবে। দেয়নি, কেননা কামিনীও চায়নি তেমন জোর করে। রুচি দিদিমণির এদিকে অভাব যাচ্ছিল বলে। যেন এই পাওনাটুকুর মধ্যে একটু প্রীতির রং ছিল, এবং 1 মাস যেতে ওটা দুজনের মধ্যে প্রায় চাপা পড়ে গিয়েছিল তখন। এভাবে 1টা বছর ঘুরেছে, কিন্তু এখন সেটা কামিনীকে দিয়ে দিতে হবে, ওর দরকার। তুই কারোর কাছে বলিস না, আমি ঠিকানা লিখে দিচ্ছি, সামনের মাসে গিয়ে নিয়ে আসিস, ট্রাম বাসের পয়সা রাখ। কামিনী রাজি হল না। রুচি মুশকিলে পড়ল, কারণ হিসেব করে রুচি দেখেছে এই টাকা থেকে 7 টাকা ঝিকে দিয়ে দিলে পথের সব খরচ মিটিয়ে সেখানে তাদের যাওয়া হয় না। উহ, সব ইতর মাতালের জায়গা ওটা, সেখানে কি আমি মেয়ে মানুষ যাব গুন্ডার ছোড়া খেয়ে মরতে? 20 বছরের ভিতর কামিনী মোক্তারাম বাবু স্ট্রিট পার হয়ে কোথাও কারোর বাড়িতে এক সন্ধে পা ছোঁয়াতে গিয়েছে কিনা জিজ্ঞেস করো এ বাড়ির বাবুদের মাদের। বেলেঘাটায় যাব মরতে 7 টাকার তাগিদ দিতে? ছ! তাচ্ছিল্য ভারে ঝি বলল, নাও, রেখে দিও ওটা তোমাদের সংসারে, আর মনে করো এ কটা দিন ঝি হয়েছিল না, তোমার সতীন হয়ে খেটে গিয়েছিল কামিনী। কামিনী রক্তিম ঠোঁট ফুলিয়ে হাসছিল। রুচি কথা বলল না, যেন পৌরুষে লাগলো। উত্তেজিত হয়ে শিবনাথ স্ত্রীর দিকে তাকায়। এখান থেকেই তুমি ওর ওটা মিটিয়ে দাও, 7 টাকা আমরা রাস্তায় গিয়ে যা হোক করে ম্যানেজ করতে পারবো। নানান রকমের দেনা শোধ করে এ মাসের 5 দিন খেয়ে রুচির স্কুলের মাইনের আর 20-25 টাকা হাতে অবশিষ্ট আছে। নিঃশব্দে 7টি টাকা তুলে ও কামিনীর হাতে দিতে শিবনাথের চেহারার বিরক্তিভাবও চট করে কেটে গেল। বুঝলে কামিনী, আমরা কারোর টাকা মারি না, ভদ্রলোকের সন্তান, লেখাপড়া শিখেছি। তা কি আর জানি না গো দাদা বাবু। ঠোঁট থেকে শ্লেষের হাসি মুছে ফেলে গম্ভীর গলায় ঝি বলল, তুমি বিএ পাস দিদিমণি, বিএ পাস, এবারের সবাই তো বলছে। তোমরা যদি আমার টাকা মারো তো মুখ্য সূক্ষ্ম কি করবে? তাই বলছিলাম, তুমি যদি সেখানে না যেতে আমি নিজে এসে একদিন দিয়ে যেতাম। তোমার পাওনা টাকা, আমরা কি তা রাখতে পারি? শিবনাথ প্রসন্ন গলায় হাসল। কামিনী আরো নরম হয়ে যায়, ফিসফিসিয়ে বলে, গড়পাড় যেতে কি বেলগাছে, টালাই কি দক্ষিণে ভবানীপুর কালীঘাটের দিকে ঘর ভাড়া করলেও আমি একদিন সময় করে বেড়াতে যেতুম, গিয়ে দেখে আসতুম দিদিমণিকে, মঞ্জুমামণিকে। কিন্তু খালের ওপর বেলেঘাটা বড্ড বিশ্রী জায়গা, ধুলো আর রোদ, মোষের গাড়ি
আর খেঁকি কুকুর ছাড়া সেখানে রাস্তায় কিছু চোখে পড়ে না। এই মুক্তারাম বাবু স্ট্রিটের অত নম্বর বাড়ির জনার্দন রায় একবার কি দরকারে সেখানে গিয়ে ফিরে এসে কামিনীকে সেদিন বলছিল। কামিনী তার সবিস্তারে শিবনাথের কাছে এখন বর্ণনা করল। না না, সাময়িকভাবে যাচ্ছি সেখানে, এদিকে সুবিধা মতো ঘর পেলে ফের আমরা চলে আসব। তাই চলে এসো, সেখানে ছোট লোক ছাড়া ভদ্রলোক থাকে না, বলে কামিনী ঘর থেকে বেরিয়ে গেল। আর কেউ রইল না পথ রুখতে। সকলের পাওনা মিটিয়ে তবে ওরা মুক্তারাম বাবু স্ট্রিটের ঘর থেকে বেরিয়ে রাস্তায় দাঁড়াতে পারল। শেষ ফুল ফুটিয়ে দিয়েছে কামিনী। রুচি রাস্তায় শিবনাথকে কয়েকবার কথাটা স্মরণ করিয়ে দিল। বাবুপাড়ার ঝি ক্যানেলের ওধারে পা ছোঁয়াবে না। শিবনাথ বলল, এই বাড়ির মানুষগুলোকে দেখে শুনেই ঝি চাকরগুলো এমন আশকারা পেয়েছে, বাই প্রোডাক্ট। বেলেঘাটায় তোদের বাবুদের চেয়ে বড় বাবু নেই নাকি? তোদের চেয়ে 4 ডবল বেশি রোজগার করে এমন অনেক গুণী রূপসী ঝি আছে। ইচ্ছে করছিল আমার ওর চুলের ঝুঁটি ধরে মারি। সতীন, রুচি বলল। না 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 না। ঠেলার পিছনে কতক্ষণ হাঁটবার পর একসময় রিকশায় রুচির পাশে এসে বসে শিবনাথ বলল, ও চিৎকার করে লোক জড়ো করে এমন মামলা দাঁড় করাতে পারত যে আমাদের দুজনকেই হয়তো কোর্টে যেতে হতো। আশ্চর্য, রাস্তায় যেমন খারাপ লাগছিল, একটু নিরিবিলিতে ঘন ছায়ায় এসে সব কোলাহল ছাপিয়ে খালের জলের ছলছল শব্দটা খারাপ লাগলো না। ঠান্ডা শিরশিরে হাওয়া দিচ্ছিল, গাছের মাথায় পাখি ডাকছিল, পাতার ফাঁক দিয়ে এক মুঠো তারা ঝকঝক করে উঠল হঠাৎ। কামিনী, বকুলের মুখরা মাসির কথা মনে রইল না তাদের। ঠিক বেলেঘাটা নয়, আর একটু দক্ষিণে। লটবহন নিয়ে একসময় খেয়া পার হতে হলো। একটু সময়ের জন্য নৌকায় ওঠা। মঞ্জু আহ্লাদে হাততালি দিয়ে উঠল। তারপর একটা গেঞ্জি কলের খটখট শব্দ, একটা করাত কলের ঘসঘস আওয়াজ, অন্ধকার আর অফুরন্ত ঝিঝির ডাক শুনে এক থমথমে চীনা কারখানার পাশ কাটিয়ে ঘেঁটু ফুলের গন্ধ শুকতে শুকতে আরো খানিকটা হাঁটা পথ। রিকশা যায় কিনা বোঝা গেল না, কিন্তু রিকশা কি মোটর গাড়ি চলতে পারে এমন পথ এখন আর খোঁজাখুঁজি না করে মুটের মাথায় মালপত্র চাপিয়ে মাঠের ওপর দিয়ে তারা অগ্রসর হল। হ্যাঁ হ্যাঁ, এই কুঠি। যারা মোট বইছিল এই সময় তারা কলরব করে উঠল। মাঠের রাস্তা শেষ হয়ে গেছে। এক আলোকোজ্জ্বল সুন্দর প্রাসাদোপম বাড়ির সামনে এসে ক্যারাভান দাঁড়ায়। রুচি ঠিক বুঝতে পারল না। শিবনাথ বলল, আমাদের নতুন বাড়িওয়ালা এখানে থাকেন। এর কাছে 2 মাসের ভাড়া জমা রেখে রসিদ ও চাবি নিয়ে বাড়িতে ঢুকতে হবে। এখন রুচি বুঝতে পারল। মালপত্রের সঙ্গে সে দাঁড়িয়ে রইল। শিবনাথ গেট পার হয়ে ভিতরে ঢুকল। চারদিকে তাকিয়ে দূরে কাছে রুচি টিনের বেড়া টালির ছাউনি দেখতে পেল না। দেখল মাঠ, ফুলের বাগান আর আম, জাম, ফলসা ও লিচু গাছের মতো বড় বড় গাছ। গাছের তলা দিয়ে এঁকে বেঁকে গেছে পরিষ্কার লাল কাঁকড়ের পথ। অদূরে একটা গ্যারেজ দেখা গেল। আয়নার মতো চকচক করছে সুন্দর একটা গাড়ি। ডাইনে বাঁয়ে পেছনের সামনে খুঁটির মাথায় এতগুলি ইলেকট্রিক ডোম জ্বলছিল বলে অবশ্য রুচি বাড়ির প্রায় চারপাশের সবটা ছবি খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে পারল। বাড়ি থেকে বেরিয়ে এসে শিবনাথ বলল, চলো। আবার অন্ধকার। বনবাদার ঘেঁষে সরু অসমান রাস্তা। একটা বাঁশের সাঁকো পার হতে হলো। ঝিঝির ডাক উত্তরোত্তর বাড়ল। জঙ্গল থেকে মশার ঝাঁক উড়ে এসে হাঁটা অবস্থায়ও চোখে মুখে কামড় বসিয়ে দিতে লাগলো। শিবনাথ বলল, আমাদের যখন মশারি আছে ভাবনা নেই। রুচি কথা বলল না। ভাবছিল দিনের বেলায়ও এখানে এমন মশা কামড়ায় কিনা। হ্যাঁ হ্যাঁ, এই তো ঘর। মোটেরা আবার হৈ হৈ করে উঠল। সরু অসমান রাস্তার পাশে ছোট্ট একটা মুদি, ডাল, তেল, নুনের সঙ্গে বিস্কুট, বাতাসা, মুড়ি, কাগজ, পেন্সিল, সাবান, বার্লির টিন, দুধ, মাখনের কৌটো, চুলের ফিতা, তালপাতার পাখা, পান, সুপারি, চুন, এমনকি ছেলেদের ধারাপাত আর সহজ অঙ্কন অবধি 2 কপি করে রেখেছে। এই দোকানটা থাকাতে আমাদের সুবিধা হয়েছে, শিবনাথ বলল।
ডিপার্টমেন্টাল স্টোর, রুচি বলল। দুঃখের বিষয়, কেরোসিনের ডিবি জ্বালাতে হচ্ছে। ইলেকট্রিক না থাকলে কত অসুবিধা। না, ইলেকট্রিক এসে যাবে। এদিকটাতে যখন পরপর দুটো বস্তি বসে গেল, তখন নিজের স্বার্থেই রায় সাহেব জঙ্গল পর্যন্ত বিজলিবাতি টেনে আনবেন। আরো 2-4খানা দোকান রাতারাতি না হলে এখানে চলবে কেন? রায় সাহেব তাদের নতুন বাড়িওয়ালা। তোমার রায় সাহেব বুঝি বিরাট বড় লোক? রুচি প্রশ্ন করল। বলে কিনা বড় লোক! শিবনাথ নাকের ভিতর শব্দ করে হাসল। একটা মিল, একটা হুঁশিয়ারির মালিক। দেখলে তো নিজের বাড়িখানা। গাড়ি ছাড়াও 2টো ট্রাক আছে। রাত দিন গাছের গুঁড়ি বয়ে আনছে খাল থেকে, আর গাছের গুঁড়ি চিরে খাট, পালঙ্ক, ড্রেসিং টেবিলের তক্তা করে ট্রাক বোঝাই করে সেগুলো চালান দিচ্ছে কলকাতার বড় বড় মার্চেন্টের কাছে। বিগ ফার্নিচার্স। এসবটা জায়গায় কি ওর? নিশ্চয়ই, এবং বস্তি দুখানাও। একটু থেমে শিবনাথ বলল, এ কি তোমার মুক্তারাম বাবু স্ট্রিটের বাড়িওয়ালা? এক বাড়ির 7খানা কোঠা নিয়ে জমিদারি। রায় সাহেবের ফিশারি আছে, রেসের ঘোড়া আছে 2টো, শুনতে পেলাম। রুচি চুপ করে রইল। তারা মুদি দোকানের সামনে দাঁড়িয়ে অপেক্ষা করছে। মোটেরা মাথার বোঝা মাটিতে রেখে জিরোচ্ছে, কেননা রায় সাহেবের সরকার এসে তখনও পৌঁছয়নি। বস্তির কত নম্বর ঘর তাদের সরকার এসে আগে দেখিয়ে দিলে পরে দরজার তালা খুলে নতুন ভাড়াটেরা গৃহে প্রবেশ করবে। এই এখানকার নিয়ম। ইতিমধ্যে ছোটখাটো ভিড় জমেছে দোকানের সামনে। নতুন ভাড়াটে এসেছে, পাড়ার লোক বুঝতে পারল। মুদি দোকানের ঠিক পিছনের টালি ছাওয়া টিনের বেড়ার সারি সারি ঘর দেখা যাচ্ছিল। কি করে কোন গাছের মাথা ডিঙিয়ে অনেক ডালপাতার আড়াল ভেদ করে রায় সাহেবের কুঠির ছাদে বসানো ইলেকট্রিক ডোমের এক আঁজলা আলো এসে ছিটকে পড়েছে টালির ছাদগুলোর ওপর টিনের বেড়ার গায়ে। কালো দাগ ধরা টিন। তা বেড়া পুরনো হলেও ছাদ নতুন টালি ঢেলে তৈরি হয়েছে বোঝা যায়। শিবনাথ বলল, বলছিলাম তখন, যারা খুব বড় লোক তারা বাঁচবে, আর খুব গরিব মাঝামাঝি আছেন, মানে তোমার মুক্তারাম বাবু স্ট্রিটের হিমাংশু বাবু, চারুবাবুদের দিন শেষ হয়ে এসেছে। রুচি কথা বলল না। আর একটা সিগারেট খেতে ইচ্ছে হচ্ছিল শিবনাথের। সিগারেট ফুরিয়ে গেছে। পকেটে বিড়ি ছিল, কিন্তু নতুন জায়গায় এতগুলি লোকের সামনে বিড়ি ধরাতে তার কেমন লাগছিল। নামে বস্তি, কিন্তু ভিতরের অ্যারেঞ্জমেন্ট ভালো। আমি তো কাল এসে দেখে গেছি। এই ঘর দুর্ভিক্ষের দিনে রায় সাহেব বাড়ি দুখানা তৈরি করে দিয়ে আমাদের মতো লোকের উপকারী করেছেন বলতে পারো। 18 টাকায় একখানা ঘর এদিনে খারাপ না। রুচি এখনো ঘর দেখেনি, তাই চুপ করে রইল। কে একজন এসে সামনে দাঁড়ালো বলে শিবনাথ হঠাৎ মুখ বন্ধ করল। রুচির বয়সী হবে, শিবনাথ অনুমান করল। রুচির হাতে ঘড়ি নেই, ওর হাতে ঘড়ি। তাছাড়া বেশভূষার মোটামুটি রকম মিল আছে। মেয়েটি রুচির দিকে এগিয়ে এসে হেসে 2 হাত কপালে ঠেকিয়ে প্রশ্ন করল, ও, আপনারা বুঝি নতুন ভাড়াটে? রুচি কথা বলল না। শিবনাথ ঘাড় নাড়ল। হ্যাঁ, আমি কাল এসে 12 নম্বরের ঘর ভাড়া করে গেছি। আপনি কি ওই বাড়িতেই থাকেন? কাল কিন্তু দেখতে পাইনি। দুপুরবেলায় বাড়ি থাকি না, এই সপ্তাহে থাকবো না, ডে ডিউটি চলছে। ইনি আপনার স্ত্রী বুঝি, আর এই সন্তান? পলকে রুচি এবং পরে মঞ্জুকে দেখে শিবনাথ মৃদু হেসে ঘাড় নাড়ল। আপনি কি? হ্যাঁ, আমি উত্তরপাড়া হাসপাতালের নার্স। আমার নাম কমলা গাঙ্গুলি। আমার নাম শিবনাথ দত্ত। ইনি শ্রীমতী সুরুচি দত্ত, কমলাক্ষী বালিকা বিদ্যালয়ে সেকেন্ড টিচার। ভাগ্যিস শিবনাথ কোথায় কাজ করে তৎক্ষণাৎ যেও জিজ্ঞেস করল না। মেয়েটিকে রুচির ভালো লাগলো। আলাপে ভদ্রতায় মুক্তারাম বাবু স্ট্রিটের মেয়েদের চেয়ে কোনো অংশে হীন নয়, বরং রুচির শ্রদ্ধা হলো একজন স্কুল টিচারের চেয়ে বেশি ছাড়া তার মাইনে কম না। তবু বস্তির সস্তা ঘরে আছে। বেশি ঘর ভাড়া দিয়ে আরামে থাকার ভাগ্য তার হলো না, অর্থাৎ ঘর খুঁজে পাচ্ছেন না। নাকি আরামে বাস করার চেয়েও টাকার অন্য দরকার বেশি? কথাটা জিজ্ঞেস করতে রুচির সাহস হলো না। এসেছেন, ভালোই করেছেন।
কমলা বলল। ভালো মন্দ দুইই আছে, তবে টাকার অনুপাতে আজকালকার দিনের বিচারে ঘর নেহাত খারাপ না। হ্যাঁ, মোটামুটি রকম একখানা ঘরও শহরের ভিতর পাওয়া গেল না। যথেষ্ট চেষ্টা করা হয়েছে, শিবনাথ বলল এবং আর চোখে একবার রুচিকে দেখল। না পেয়ে অগত্যা এখানে আসতে হলো। কমলা চুপ করেছিল। শিবনাথ আবার বলল, উহ, উত্তরপাড়ায় তাহলে আপনাকে রোজ ট্রেনে যেতে হয় কি না বাসে? হ্যাঁ, বাস ট্রেন দুটোই দিনে 2-3 বার চাপতে হচ্ছে। কোন সকালে বেরিয়েছি, এই তো ফিরলাম। ক্লান্তির ভঙ্গিতে কমলা ঈষৎ হেসে রুচির দিকে তাকালো। আপনারও আজ কম ধকল যাচ্ছে না। বাড়ি বদলানোর হ্যাঙ্গামা কি কম? সরকার এসে গেল। হাতে একটা চাবির ছড়া, একটা টর্চ, গায়ে ফতুয়া, পায়ে চটি, চোখে পুরু চশমা। নতুন ভাড়াটে দম্পতিকে সম্বোধন করবার আগে মদন ঘোষ কমলার দিকে তাকালো। কখন ফিরলেন মিস গাঙ্গুলি? মুখের বিড়িটা ফেলে দিল ঘোষ। এইমাত্র। কেন, আমাকে খুঁজছিলেন নাকি? আপনার ঘরের জানলার নতুন পাল্লা এসে গেছে। পারিজাত বাবু নিজে কারখানা থেকে কাঠ পছন্দ করে তার ছুতোর দিয়ে তৈরি করে দিয়েছেন। কাল তো আপনি জানালেন আমাকে, কালই গিয়ে বাবুকে বললাম, দেখুন এর মধ্যে হয়ে গেল। হ্যাঁ, এক সকালের মধ্যেই যে জানলা তৈরি করিয়ে দেবেন আশা করিনি। শত হোক, বড় ঘরের ছেলে তো। আপনারা 5 জন ভদ্রলোক এসে এখানে তার জমিতে বাসা বেঁধেছেন, আপনাদের সুখ সুবিধা দেখবেন বই কি। শিবনাথ রুচির কানে ফিসফিসিয়ে বলল, পারিজাত বাবু রায় সাহেবের বড় ছেলে। রায় সাহেব বুড়ো হয়েছেন, বালিগঞ্জের বাড়ি থেকে নড়েন না। ছেলেই কাঠের কারখানা, গেঞ্জির ফ্যাক্টরি দেখছে, আর এই বস্তি। তা পারিজাত বাবু আজ কোথায় গিয়েছিলেন? ওদিকে গিয়ে আসছি, তখন দেখলাম বউ বাচ্চা দুটো সঙ্গে নিয়ে ফিরছেন। খুব সাজগোজ করা সবাই। কমলা প্রশ্ন করল। সিনেমায় গিয়েছিলেন সব। কলকাতার লাইট হাউসে ভালো জঙ্গল পিকচার এসেছে। রাত্রে আজ কুটিতে ফিরে খাওয়া দাওয়াও নেই। হোটেলে সারা হয়েছে বই দেখে ফেরার পথে। যাকগে, কমলা একটা ছোট্ট নিঃশ্বাস ফেলল। আপনার বাবুকে ধন্যবাদ জানাবেন। এর বেশি আমাদের আর কি করার আছে। মদন ঘোষের চোখের দিকে তাকিয়ে কমলা অর্থব্যঞ্জক একটু হাসল। এত বড় লোকের 18 টাকা ঘরের ভাড়াটে আমরা। ছি ছি ছি, দাঁত দিয়ে জিভ কাটল ঘোষ। তিনি আপনাদের এই চোখেই দেখেন না। আপনি আছেন, রায়মশাইয়ের পরিবার আছেন, বিদুবাবু, শেখরবাবুরা আছেন, সবাই তো ভালো ঘর না পেয়ে থেকে এখানে এসেছেন। তিনি তা খুব জানেন। সেই জন্যই আমাকে দিনের মধ্যে 10 বার করে পাঠাচ্ছেন 8 নম্বর বাড়ি দেখে আসতে কারোর কিছু অসুবিধা হচ্ছে কিনা। শিবনাথ রুচির কানে ফিসফিসিয়ে বলল, মুক্তারাম বাবু স্ট্রিটের বাড়িওয়ালা নয়, ঢের বেশি শিক্ষিত, অনেক বেশি প্রগতিবান। এর সংস্রবে এসে আমরা খারাপ করিনি। সরকার বলল, আপনারা দাঁড়িয়ে কেন, চলুন। আপনাদের ঘর দেখিয়ে আমাকে এখনই কলকাতায় যেতে হবে। কেন? কমলা প্রশ্ন করল। মদন ঘোষ একটু বিষণ্ণ গলায় বলল, বড় খোকা বাবুর পেটের ব্যথা হয়েছে। হোটেলে বোধ করি শুয়োরের মাংস ঠেসে খেয়েছিল। যেতে হবে আমাকে এই রাত করে এখন সেই চৌরঙ্গীর সাহেব পাড়ায় ওষুধের দোকানে। কেন, বেলেঘাটার কোনো ডিসপেন্সারিতে কি পেটের অসুখের ওষুধ পাওয়া যায় না? কমলা সরু গলায় বলল। মদন ঘোষ ঠোঁট প্রসারিত করে অর্থব্যঞ্জক হাসি হাসল। পয়সা দিদিমণি, পয়সার ওপর রায় সাহেব সবাইকে শুইয়ে রেখেছেন। শুধু ওষুধ? বৌদিমণির সেলাইয়ের ছুঁচ ভেঙে গেলে নতুন ছুঁচ কিনতে আমাকে নিউ মার্কেট ছুটতে হয়। অবশ্য রাহা খরচের বিলটাও তেমনি আমি ঠেসে করি। তাঁরা বিলাতি হোটেলে খান, আমিও ফেরার পথে খিদে পায় বলে শিয়ালদা এসে বাস বদলানোর সময় রেস্টুরেন্টে মাংস পরোটা মারি। বাবু কিছু বলেন না বটে, মুখ টিপে হাসেন হাসেন আর বিলে সই মেরে দেন। তারপর ঠাট্টা করে বলেন, সরকার মশাই, আজ শনিবার, চলুন
আরামবাগ থেকে ঘুরে আসি গে। আরামবাগে কি? কমলা ব্যগ্র হয়ে প্রশ্ন করল। মদন ঘোষ হেসে মাথা নাড়ল। সে আর বলবো না, তা নাইবা শুনলেন। সরকার এত জোরে হাসে যে মুদির দোকানের সামনে দাঁড়ানো লোক দুটি হকচকিয়ে ওঠে। ও বুঝেছি, না না, সে আমি জানতে চাইনি, তা আমার জিজ্ঞাস্য নয়। কমলা হঠাৎ লজ্জিত হয়েছে এমন ভান করাতে মদন ঘোষ তাড়াতাড়ি ছড়িয়ে পড়া হাসিটাকে ছোট করে ফেলতে চেষ্টা করে। না না, তেমন কিছু নয়, খুব যে একটা প্রাইভেট কিছু। বাস্তবিকই রায় সাহেবের ছেলেটি ভালো, পারিজাত বাবু পাক্কা জেন্টেলম্যান। বলছিলাম আমাদের প্রভুবিত্ত সম্পর্কে। আমি তার কর্মচারী, আবার দরকার হলে একসঙ্গে ফুর্তি করতেও ডাকেন। কমলা বলল, আপনি ভাগ্যবান, আমরাও পরের চাকর, প্রভুভৃত্যের দূরত্ব অনেক। যেন কথার অনুমোদন আদায়ের জন্য কমলা শিবনাথের দিকে তাকায়। শিবনাথ মাথা নেড়ে বলল, 100 বার। কালচার্ড মনিব এমনিই হয়। বলে বেশ আত্মীয়তার ভঙ্গিতে মদন ঘোষের দিকে তাকিয়ে বলল, আপনি হ্যাপি সরকার মশাই? এই বিষয়ে আমারও ওপিনিয়ন নিন। মদন ঘোষ প্রসন্ন দৃষ্টিতে নতুন ভাড়াটে দম্পতির দিকে তাকালো। আহা, আপনাদের দেরি করে দিচ্ছি, চলুন। আপনারই নাম তো শিবনাথ দত্ত, 12 নম্বর ঘর। চলুন, আপনার মোটমাট ফ্যামিলির লোক সব এসে গেছে? হ্যাঁ, এই তো। শিবনাথ ঘাড় নেড়ে রুচি, মঞ্জু ও মুটে তিনটিকে দেখিয়ে দিল। চলুন মিস গাঙ্গুলি, আপনি তো ঘরে যাচ্ছেন। চলুন। কমলা রুচির হাত ধরে অগ্রসর হল। মুদির দোকানের সামনেটা হঠাৎ ফাঁকা হয়ে গেল। দোকানের সামনে দাঁড়ানো একজন আর একজনকে বলল, আর এক বাবু এসেছেন টিনের ঘরে মশার কামড় খেতে। কি করবে রে দাদা, দিনকাল বহুত খারাপ হয়ে গেছে। শুধু কি রিফিউজি, আতর পাউডার, এসেন্স মাখা কগন্ডা মাইয়া ছাইলা দেখবি তুই? আয়, রাস্তায় লাইন দিয়েছে ঘোড়া কলসি নিয়ে গাড়ির জল ধরতে। কেন? একজন ব্যস্ত হয়ে বলল, রায় সাহেবের বাড়িতে তো কল বসেছে, অথচ ভাড়াটেদের ভাড়া বাড়েনি শুনলাম। এই জন্য পারিজাত বাবুর ওপর সবাই খুশি। দিয়েছেন, দ্বিতীয় লোক বলল, 12টা ফ্যামিলির জন্য একটা পাইপ। সেই পাইপ বিগ্রতে কতক্ষণ? তাও বটে। প্রথম ব্যক্তি অনুমোদন সূচক ঘাড় নাড়ল। বিগ্রতে কতক্ষণ? আজ এ পর্যন্ত। উপন্যাসের দ্বিতীয় পর্ব নিয়ে অন্যদিন আসব। গল্প পাঠ ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। আজকের মতো নমস্কার।